দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা কেন ইলিশ খেতে পারি না এবং এখনও কেন আমাদেরকে বাজার থেকে চড়া মূল্যে ইলিশ কিনতে হয়, এই প্রশ্ন আমার, আপনার এবং আমাদের অনেকের। সো আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার শুরুতে আমাদের দেশের এই সোনালী সম্পদ ইলিশ নিয়ে কিছু তথ্য দিয়ে রাখি। ইলিশ আমাদের দেশের জাতীয় মাছ এবং এটি আমাদের দেশের ঐতিহ্য ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। ইলিশ মাছ মূলত দক্ষিণ এশিয়ার নদী ও সমুদ্রের মোহনাগুলোতে পাওয়া যায়। বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদী ইলিশের জন্য বিখ্যাত। বিশেষ করে পদ্মা নদীর ইলিশ তার স্বাদ ও গুণগত মানের জন্য সারা বিশ্বব্যাপী প্রসিদ্ধ। ইলিশ বাংলাদেশের প্রধান অর্থকরী মাছ। এটি দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে এবং মৎস্য খাতের 12% অবদান রাখে। প্রতি বছর ইলিশ থেকে বাংলাদেশ প্রায় 40 থেকে 50 হাজার মেট্রিক টন মাছ উৎপাদন করে, যার একটি অংশ রপ্তানি হয় বিদেশে। বিশ্বে ইলিশ উৎপাদনের শীর্ষস্থানীয় দেশ বাংলাদেশ। বিশ্বের মোট ইলিশের 80 থেকে 85% ইলিশই উৎপাদন হয় বাংলাদেশে। ইলিশ মাছ উৎপাদন ও বিপণনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 50 লক্ষ মানুষ। সো এবার আসে, এত চাহিদা সম্পন্ন এবং আমাদের নিজ দেশের জাতীয় মাছ আমরা নিজেরাই কেন খেতে পারি না এবং এখনও কেন আমাদেরকে বাজার থেকে চড়া মূল্যে ইলিশ কিনতে হয়। ইলিশ মাছ নিয়ে বাজারে যত সমস্যা রয়েছে, সব কিছুর মূলে রয়েছে বাজারের সিন্ডিকেট। আমরা যদিও অনেকে মনে করি দেশ থেকে স্বৈরশাসক পালিয়েছে, এখন থেকে আমরা ইলিশ মাছ খেতে পারবো, কারণ স্বৈরশাসকগণ দেশের মানুষকে ইলিশ খাওয়া থেকে বঞ্চিত করে সেই ইলিশের অধিকাংশই নিজের স্বার্থে প্রতিবেশী দেশ ভারতে উপহার পাঠাতো এবং ওই একই দেশে সবচাইতে বেশি রপ্তানি হতো। হোয়াট এভার, আমরা দেশ থেকে স্বৈরশাসক হটাতে পারলেও সিন্ডিকেট হটাতে পারিনি। সিন্ডিকেটগণ কোনো সরকারকে পরোয়া করে না, ক্ষমতায় কারা এলো আর কারা গেল এবং দেশের সংস্কার কি হলো আর না হলো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দে ক্যান ডু এভরিথিং ফর আর্নিং মানি। সিন্ডিকেট সদস্যরা মূলত যেভাবে কাজ করে, সিন্ডিকেট সদস্যরা ইলিশের মৌসুমে ইলিশ মাছের প্রাথমিক উৎস মৎস্যজীবীদের কাছ থেকে বিশাল পরিমাণে মাছ কিনে সেগুলো বাজারে সরাসরি না দিয়ে মজুত করে রাখে এবং এর ফলে বাজারে ইলিশ মাছের কৃত্রিম সংকট দেখা দেয় এবং বাজারে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় ইলিশ মাছের দাম বেড়ে যায় এবং এভাবেই সিন্ডিকেট সদস্যরা বাজারের চাহিদা ও যোগানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে এবং সিন্ডিকেট সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে মৎস্যজীবীদের উপর নিজেদের প্রভাব বিস্তার করে এবং এতটাই চাপ সৃষ্টি করে যে অনেক সময় মৎস্যজীবীরা সরাসরি বাজারে মাছ বিক্রি করার সুযোগও পায় না এবং সিন্ডিকেটের বাইরে কোনো সিদ্ধান্তও নিতে পারে না এবং এইভাবেই সিন্ডিকেট সদস্যরা এককভাবে বাজারে ইলিশের দরদাম নির্ধারণ করে। এছাড়াও বাজারের প্রতিযোগিতা কমানোর জন্য সিন্ডিকেট সদস্যরা বাজারের প্রতিযোগী ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা করে এবং এই সমঝোতায় যেসব ব্যবসায়ী আসতে চায় না, সিন্ডিকেট সদস্যরা তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই ব্যবসায়ীদেরকে বাজার থেকে সরিয়ে দেয় এবং এজন্যই সিন্ডিকেট সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে এবং প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, যাতে করে কোনো আইন প্রয়োগকারী সংস্থা তাদের কর্মকাণ্ডে বাধা না দেয়। এছাড়াও অনেক সময় ঘুষ বা অন্যান্য উপায়ে তারা প্রশাসনের ব্যক্তিদেরকে প্রভাবিত করে তাদের এই অবৈধ কার্যক্রম চালিয়ে যায়। আর এজন্যই আমরা দেশ থেকে স্বৈরশাসক হটাতে পারলেও এসব সিন্ডিকেটের কারণে আমাদের নিজ দেশের জাতীয় মাছ ইলিশ আমরা খেতে পারি না। সো এইসব সিন্ডিকেট বন্ধের জন্য সরকারের উচিত দেশের সর্বস্তরের প্রশাসনিক পদগুলোতে সৎ ও যোগ্য লোক নিয়োগ করা, যারা ঘুষ ও রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করবে না এবং সিন্ডিকেটের হয়ে কাজ করবে না। এবং সরকারের উচিত রাষ্ট্র সংস্কারের জন্য দেশের প্রশাসনিক ব্যবস্থাগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, বিশেষ করে ইলিশ মাছের প্রধান উৎপাদন এলাকাগুলোতে। তবেই আমরা এই সকল সিন্ডিকেট থেকে মুক্ত হব এবং তখনই আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষের সামর্থ্যের মধ্যে চলে আসবে।